দেখুন, একটা জিনিস তো বুঝতে পারছি যে বাংলায় গণতন্ত্রের চাবিকাঠি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কেন বলছি? আচ্ছা, গণতন্ত্র মানে কি বলুন তো? বাক স্বাধীনতা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিংয়ে জাস্ট একটু মুখ খুলেছিলেন, মুখ খুলতেই কিরকম ম্যাজিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যাদের কণ্ঠস্বর চড়ে গেছিল তারা কীরকম গলা ছেড়ে গান গাইছেন। কিন্তু গণতন্ত্রে স্বাধীনতারও একটা শর্ত রয়েছে। গণতন্ত্র বাক স্বাধীনতা দেয়, কিন্তু গায়ে হাত তোলার স্বাধীনতা দেয় না। আমরা কি ভুলে যাচ্ছি? আইন হাতে তুলে নেওয়ার স্বাধীনতা দেয় না। আমরা কি অগ্রাহ্য করছি এই কথাগুলো? দেখুন, আজ সল্ট লেকের পোলে নাইটে মোবাইল চোর সন্দেহে 22 বছরের এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের নাম প্রসেন মণ্ডল, বয়স 22, বাড়ি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলে নাইটে। প্রসেন মাদকাসক্ত ছিল, তার মানসিক ভারসাম্য ছিল না। দীর্ঘদিন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল প্রসেনকে খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ধৃতদের মধ্যে একজন নাকি, অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি খবরটা শুনে, একজন নাকি বাংলাদেশের নাগরিক। এবার ভাবুন তো, খবরের মানে গভীরতাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এবার কল্পনা করে দেখুন, যদি কাউকে মোবাইল চোর বলে সন্দেহ হয় তাকে তো ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়াটাই দস্তুর। যে কোনো চোরকে ধরা পড়লে সেটাই করা উচিত। মারধর করে মেরে ফেলা হবে, এই অধিকারটা কে দিয়েছে? আর তারপর অদ্ভুত ব্যাপার বললাম, যেটা বাংলাদেশের একজন নাগরিক এসে আমাদের দেশের একজন নাগরিকের গায়ে হাত তুলছে, মোবাইল চুরির বিচার করছে। সে এখানে রয়েছে কি করে? সেই বিচারটা কে করবে? এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে তো কাল অপরাধীরা ওই পয়সা খরচা করে খুনের সুপারি টুপারি দেবে না, যার উপর রাগ তাকে কোনো রকম চোর ফোর বলে দেখে দেবে, তারপর রাস্তায় আচমকা ভিড় করে মারতে শুরু করবে। পাবলিকও হয়তো আক্রোশের বসে তাদের সঙ্গে হাত মেলাবে। এটা কারোর ওপর হাতের সুখ তো হচ্ছে, একটু আমাদের একটা নাগরিক কর্তব্য পালন করে আসি। ভাবতেই পারেন লোকজন, চারপাশে যা হচ্ছে সেটাই তো দেখে মনে হচ্ছে। আর তারপর বিদেশি নাগরিকরাও তার মধ্যে এসে আজকাল জুটে যাচ্ছেন। এখানকার লোকজনে শুধু আর হচ্ছে না, যে যেমন পাচ্ছে ঢুকে পড়ছে। আর দেখুন, বিদেশি নাগরিকরা যখন নির্দ্বিধায় এখানে এসে গণপিটুনিতে ঝাঁপিয়ে পড়ে, তখন কি প্রমাণ হয় জানেন? প্রমাণ হয় আমাদের সামাজিক পরিকাঠামোটা একদম ভেঙে পড়েছে। এরপর হয়তো আমাদের মধ্যে বহিরাগত কেউ এসে আমাদেরই দিয়ে একটা বড়সড় নাশকতা কিংবা হিংসা ঘটিয়ে নিয়ে চলে যাবে, একটা ছোট্ট প্ররোচনা দেবে। আমরা অন্ধের মতো তার প্ররোচনায় পা দিয়ে দেবো। আইন শৃঙ্খলা নিয়ে আমরা কথায় কথায় প্রশাসনকে নিয়মিত কাঠগড়ায় তুলি, কিন্তু একটু ভেবে দেখুন তো, ওটা বিষয়টা অতটাই সহজ, অতটাই সরল। শুরুতে তো আমরাই যদি বিচার বুদ্ধি বিসর্জন দিয়ে খুনোখুনি শুরু করে দিই, প্রশাসন কি করে সামলাবে? কতজনকে ধরবে বলুন তো? কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপ্পল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল, তারপর ওর দিদা এইখানে নিয়ে এসছে হালকা ফুলকা এদিক থেকে ওই গাঁজার নেশা ফেশা করার জন্য এদিক সেদিক আর কি পড়ে থাকতো। এখন কার কি করেছে সেটা আমি বলতে পারবো না, আর কিছু করতে হবে। কাজ করে তো এমনি ঘুরে বেড়াতো। হ্যাঁ, মানে পাগল মতো হয়ে গেছিল। পর দুদিন দুটো ঘটনা, দুটোতেই জাস্ট সন্দেহ। ফল 1-2 সহনাগরিকের মৃত্যু। সল্ট লেকে তাহলে মরলোকে প্রসেন মণ্ডলের তো মেডিকেল ডেথ সার্টিফিকেট হয়েছে, কিন্তু শুধুই কি তার মৃত্যু হয়েছে? তাকে যারা পিটিয়ে মারলো তারাও তো কেউ ক্রিমিনাল নয়, কিন্তু ক্রাইম করে তাদের গায়েও তো ক্রিমিনালের তকমা লেগে গেল। ফলে তারাও তো ওই সুস্থ স্বাভাবিক পরিষ্কার নাগরিক হিসেবে নিজেদের যে পরিচিতি সেটাকে মেরে ফেললেন। এবার বউবাজারেও গণপিটুনিতে মৃত্যু হয়েছে, সেখানেও আরেকজন মারা গেছেন এইভাবে। এরশাদকে পিটিয়ে মারার অভিযোগে 12 জন ছাত্র আর 12 জন বর্তমান ছাত্র, 2 জন প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। দেখুন, এরশাদ মরে গেছে ওই গণপিটুনিতে, কিন্তু তার সঙ্গে ওই 14 জনের কেরিয়ারও কিন্তু মরে গেল। 4টে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র এই অভিযুক্তরা।
প্রত্যেকে মেধাবী ছাত্র, কেউ প্রেসিডেন্সি, কেউ রবীন্দ্রভারতী, কেউ কলকাতা, কেউ সংস্কৃত বিশ্ববিদ্যালয়। ভাবুন তো, শিক্ষা তো মানুষকে তৈরি করে, মনে প্রাণে তৈরি করে দেয়। তাহলে কোথায় গন্ডগোল হচ্ছে? শিক্ষারই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে নাকি ওই কেতাবি শিক্ষাটা যে আসল শিক্ষা নয়, সেই সত্যটাই আবার নতুন করে উঠে আসছে। তদন্ত এই দুজন প্রাক্তনীর কথা বললাম না, তাদের মধ্যে একজনের বয়স 27, প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের প্রাক্তনী, আর অন্যজন বয়স 28, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তনী। দুজনেই 5 বছর আগে পাশ করে বেরিয়ে গেছেন, কিন্তু এখনও ওই উদয়ন সরকারি হোস্টেলে থাকতেন। সস্তায় পুষ্টিকর জায়গা, হয়তো তাই হোস্টেল ছেড়ে যাননি। দেখুন, কেউ যেতে না চাইলে হোস্টেল প্রশাসন তার হাত গুটিয়ে বসে থাকবে? তাদের কোনো আলাদা করে কোনো ক্ষমতা নেই তাদের যেতে বলার? তারা থাকতে দিল কি করে? পুলিশি তদন্তে উঠে এসছে যে এক প্রাক্তনী নাকি হোস্টেলের দারোয়ান আর নাইট গার্ড হিসেবে কাজ করতেন, আর অন্যজন রাঁধুনির হেল্পার হিসেবে কাজ করতেন। ভাবুন একবার, একটা সরকারি হোস্টেলে এভাবেও থেকে যাওয়া যায়? এবার হিসেব করে দেখুন, 15টা জীবনের থেকে কি একটা মোবাইল বা 2টো মোবাইলের দাম বেশি? কিভাবে সরল ছাত্ররা একদিনের মধ্যে, একটা ঘটনার মধ্যে ক্রিমিনাল হয়ে গেল দেখুন। পুলিশ জানিয়েছে যে এরশাদকে তারা যখন উদ্ধার করতে গেছিল তখন ছাত্ররা নাকি গেট না খুলে দরজা আটকে রাখে, ব্যাট দিয়ে মারধর করা হয়েছিল এরশাদকে, তারপর দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় এরশাদকে, অন্তত 2 ঘন্টা। ফেলে না রেখে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে এরশাদ হয়তো বেঁচে যেতেও পারত। পুলিশ কি জানিয়েছে জানেন? এরশাদের পা ভাঙা ছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, সেটা তো স্বাভাবিক। কিন্তু তারপরেও যেটা তাদের কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক লেগেছে, আর যেটা আমাদের কাছে সব থেকে অ্যালার্মিং লেগেছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাও নাকি করেছে অভিযুক্তরা। সিসি ক্যামেরার ফুটেজ নাকি ডিলিট করা হয়েছে। তার মানে একজন ক্লিনিক্যালি মারা গেলেন, তিনি এরশাদ, আর 14 জন যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, তারা রাতারাতি পাকা ক্রিমিনাল হয়ে গেলেন। নাকি আমাদের শিক্ষা বা আমাদের সমাজের মধ্যে এমন ফাঁক থেকে যাচ্ছে, ক্রিমিনালটা হয়েই থাকছেন সবাই। আমি গণপিটুনি দেবো কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেবো? এটা মানসিক ধৈর্য হারিয়ে মানুষের, পুলিশের রাস্তা নয়, পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো, এটা অত্যন্ত বিপজ্জনক। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। প্রশাসন মানে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা পার্টি অফিস থেকে প্রশাসন চালাচ্ছে, এবং যখন প্রশাসনের এইভাবে পার্টি নির্ভর হয়ে পড়ে তখন এই ধরনের ঘটনা বারবার ঘটে, আর মহিলাদের উপর যখন এইভাবে অত্যাচার বাড়ে সেই শাসকের সময় আসন্ন। যেই ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট। এক সংখ্যক পুলিশ অফিসার আমি বলবো যারা দলদাসে পরিণত হয়েছে, তার পার্টির স্বার্থে এবং পয়েন্ট পাওয়ার মধ্যে বা পাওয়ার জন্য, ভালো পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। যাক, নিশ্চিন্ত হলাম। জানেন তো সবচেয়ে বড় প্রবলেম কখন? যখন ডাক্তাররা রোগ ধরতে না পারে। কিন্তু এক্ষেত্রে তো দেখলাম সবাই জানেন যে আসল সমস্যাটা কোথায়, তাহলে রোগটা ধরা পড়ে গেছে, রোগের কারণগুলো ধরা পড়ে গেছে, এবার নিশ্চয়ই রোগটা সারবে। সেইটা খুব সংশয়জনক, জানেন তো। তার কারণ কেউ নিজেদের স্তরে কিভাবে সেটাকে সামলাবেন সেটার কথা বলছেন না। সবাই জানেন, হওয়া উচিত বলছেন, আমি করব কেউ বলছেন না। আসলে রাজনৈতিক লাইন অনুযায়ী সবাইকে চলতে হয়, তো সবাই নিজে যেটা বলছেন সেটা ওই রাজনৈতিক বক্তব্য বলছেন অ্যাকচুয়ালি।
রাজনৈতিক লাইন অনুযায়ী হাঁটছেন, তার বাইরে বেরিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা, ব্যতিক্রমী ভাবনা চিন্তা কেউ করছে না, তাতে তো দায় বেড়ে যাবে। এই যে বিরাটির ট্রেনে মহিলার থেকে যারা বাচ্চাটা ছিনিয়ে নিল, তারাও তো কোনো ওরমভাবে পলিটিক্যাল পার্টির লোকজন নন, তাহলে তারা ওরকম মানে একটা লাইনের বাইরে একটা অদ্ভুতভাবে হাঁটলেন কেন? কোনো রাজনৈতিক দলের ঝান্ডা তাদের হাতে ছিল না, তারা তো কয়েক ঘন্টার উত্তেজনার থ্রিলটা এনজয় করে এখন বেগতিক দেখে ওই একই রকমভাবে চুপ মেরে গেছেন। তারা এখন কেন এগিয়ে আসছেন না? রাজনৈতিক দলগুলোর তো বাধ্যবাধকতা বুঝতে পারছে, ওই পার্টি লাইন, কিন্তু এদের কি লাইন? মারধর হয়ে গেছে, এখন কি ভয় পাচ্ছেন? দেখুন, সোশ্যাল মিডিয়ায় গুজবের ক্যাম্পেইন যারা করেছিলেন তারা এখন কিন্তু সব চুপচাপ, অথচ যা হবার তা তো হয়ে গেছে। ওই মহিলা এখনও হোম থেকে বাচ্চা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আপনাদের জানিয়ে দিই, পারলে এটাকে ভাইরাল করবেন। আইনের গেরোয় নিজের বাচ্চাটাই মায়ের কোলে ফিরতে পারছে না, আপনাদের জন্য পারলে এটা ক্যাম্পেইন করবেন, এতেও তো কিছুটা প্রায়শ্চিত্ত হবে। এরপর না আপনাদের জন্য ট্রেনে কোলের বাচ্চা কেঁদে উঠলেও বাবা মায়ের প্রেশার বেড়ে যাবে, পাছে সহযাত্রীরা ছেলে ধরা সন্দেহে বাচ্চা ছিনিয়ে নেয়। ভুল বোঝাবুঝি হলো, মিটে গেল, সেটা তাও মানা যায়, কিন্তু সেটা যদি না হয়, এরকম যদি বাবা মাকে ঘুরে ঘুরে বেড়াতে হয় বাচ্চাটাকে ফিরে পাওয়ার আশায়, অথবা ভদ্রমহিলা সেদিন মারধর খেয়েছিলেন, গণপিটুনি খেয়েছিলেন, আরও তো খারাপ কিছু হতে পারত, হতেই পারতো বাচ্চাটা আর কোনোদিন তার মাকে দেখতেই পেল না। কে দায় নিতেন তার? যারা সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করেছিলেন তারা? প্রায়শ্চিত্ত করুন না, একটুখানি লোকজনকে বলুন না যে একটুখানি কিছু করার আগে ভাবুন। না ভেবেচিন্তে কাজকর্ম করলে এরকমই সব কাণ্ড কারখানা করতে থাকবে, এবং তার রেশ কোন দিন আপনার আমার কারুর ঘাড়ে এসে পড়বে, আমরা তো তখন নিজেরা ভুক্তভোগী হয়ে যাব। তার আগে একটু সতর্ক হন। দেখুন, আমরা আমাদের কোথাও গিয়ে চেষ্টা করি আমাদের মতো কাজকর্ম করার, এগুলো বলার, এবার এগুলো কেউ কানে তুলবেন কি না বা এটাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার খুব সমস্যা হবে কি না সেটা তাদের ব্যাপার। নিজের মতো করে করুন না, নিজের কাজটা নিজের মতো করে করুন। বুঝতেই তো পারছেন যে আপনাদের একটু ইধার উধার কিছু কাজকর্মের জন্য, কিছু সস্তা নাগরিক অধিকার প্রয়োগের জন্য, সস্তা নাগরিক দায়িত্ব পালনের ঢং করার জন্য একটা পরিবার, একটা মানুষ কোথায় চলে যেতে পারে ভাবুন তো। থানা, পুলিশ, আইন আদালত হলে বাচ্চাটাই তো এরমভাবে হাতছাড়া হয়ে যাবে। বাড়িতে মা বাবা কাঁদবে, হোমে বাচ্চা কাঁদবে। কিন্তু যদি একটু সচেতনতা বাড়ে তাহলে গোটা বিষয়টা একটু অন্যরকম হতেও পারে। তো আজই একই ধরনের একটা ঘটনা ঘটতে বাঁচলো, হয়তো তার জন্য কোথাও গিয়ে হয়তো ওই সচেতনতা যেটা কিছু জায়গার থেকে বলা হচ্ছে, আমরা রোজ বলছি, হয়তো তার খানিকটা প্রভাব পড়ে থাকলেও থাকতে পারে। আজকেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন আর এক দম্পতি। সকালে শিশুকে নিয়ে কলকাতা এসেছিলেন সুন্দরবনের ওই দম্পতি, বাবা মা বাচ্চা, পরে ট্রেন ধরে পৌঁছন হুগলির জনাইতে। আর সেখানে নামতেই কীভাবে যেন ছেলে ধরা সন্দেহে গুজব রটে যায়, জানেন তো? এটা যে কী করে রটায়, কে রটায়, আমার মাঝে মধ্যে সন্দেহ হয় এগুলোর পেছনে না কোনো ষড়যন্ত্র কাজ করে, কোনো অন্য উদ্দেশ্য কাজ করে। এরকম হতে পারে যে এই মারধর হবে, তার মধ্যে থেকে হয়তো অ্যাকচুয়াল ছেলে ধরা কেউ সেই বাচ্চাটাকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করেছে, হতেই পারে, আমরা জানি না। এবার এইটার ক্ষেত্রে আরও খারাপ কি জানেন, এই যে দম্পতি, তার মধ্যে স্বামী ভদ্রলোক, তিনি মুখ বধির, ফলে ভদ্র মহিলা দায়িত্ব ছিল উত্তেজিত জনতাকে বোঝানো। উত্তেজিত জনতাকে নেতারা সবসময় বোঝাতে পারেন না, তো এইভাবে একজন মহিলা কি করে বোঝাবেন বলুন? এরকম একটা পরিস্থিতিতে দুজনকে স্টেশনে আটকে রেখে খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। এই একটাই কাজের কাজ, এই একটাই উপকার, এটাই হয় আস্তে আস্তে যদি সচেতনতার প্রচারটা হয়। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তারা দুজন স্বামী স্ত্রী আজই সুন্দরবন থেকে জনাইতেই আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন, কোলের শিশুটা ওই দম্পতিরই সন্তান। এগুলো সব জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। এক্ষেত্রে ওই ডেলি প্যাসেঞ্জাররা পুলিশে যে খবর দিয়েছেন এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। আচ্ছা, সকলের যদি প্রতিবাদী হওয়ার এতটাই স্বাদ হয়
তাহলে এই নিরীহ মানুষগুলোকে কেন হেনস্থা করছেন? দল বেঁধে কোচবিহারে যান না, এক তরুণীকে, বাংলার নিজের মেয়েকে ওখানে বিবস্ত্র করে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চারণ। এই রাজ্যে এই ঘটনা বরদাস্ত করা হবে না। মুখ তুলে বলুন, চিৎকার করে বলুন। কোচবিহারে যেতে না পারেন, জেলায় জেলায় আপনার নিজের বাড়ির সামনে অন্তত একটা প্রতিবাদ মিছিল বার করুন, সোশ্যাল মিডিয়া ঝড় তুলুন, যাতে চারপাশে এই বার্তাটা ছড়িয়ে যায় যে কিছু কিছু জিনিস এই বাংলায় করা চলবে না, এটা বাংলার সংস্কৃতি নয়, বিশ্বাস নয়, বাংলার রুচি নয়। শুনলেন তো ফিরহাদ হাকিম বলছিলেন সব কিছু এগুলো পুলিশের পক্ষে, প্রশাসনের পক্ষে করা সম্ভব না। একদম ঠিক, গোড়াতে নিজেদের তো ভাবনা চিন্তাটা বদলাতে হবে, তারপর তো বাকি সবাই বদলাবেন। কিন্তু সকলে চুপ কেন? এই ঘটনাটা এতটাই তেতবাস্তব যে গলা দিয়ে নামছে না, তাই। অথচ এটা কিন্তু সকলের নিরাপত্তার প্রশ্ন। ওই কোচবিহারের তরুণীর সঙ্গে যা হয়েছে সেটা আগামী দিনে আপনার আমার কারুর সঙ্গে যে হবে না গ্যারান্টি দিতে পারেন? কিন্তু এতে না আতঙ্ক, আক্রোশ কিছু কিছু দেখা যাচ্ছে না, জানেন তো। লোকজনের মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্ত ভাব। চোর সন্দেহে কিছু নিরীহ মানুষের ওপর হাতের সুখ করা তৃপ্তি বোধহয় প্রতিবাদী হওয়ার থেকে অনেক বেশি। আর মানুষ যখন চুপ, তখন সুযোগটা কে নিচ্ছে? রাজনীতি। এটা তাদের কাজ, তাদের রাজনৈতিক বক্তব্য বলতেই হবে। রাজনৈতিক স্বার্থের বাইরে রাজনীতিকদের আর কিছু নেই। তৃণমূল নেতা নেত্রীরা বিষয়টাকে অরাজনৈতিক বলে অস্বীকার করছেন। তারা অস্বীকার করলেও তো বিষয়টা মিথ্যে হয়ে যায় না। কেউ রাজনীতি করুন চাই নাই করুন, কারোর ইজ্জত কি এত সস্তা? এর জন্য আমরা ভোট দিই। আর বিজেপি দাবি করছে নির্যাতিতা তাদের কর্মী, তাই ভোট পরবর্তী হিংসার শিকার। তাই রাজনৈতিকভাবে পাশে দাঁড়াতে আজ মানে ঘটনার দুদিন পর সব জোগাড় যন্ত্র করে গুছিয়ে টুচিয়ে বিজেপির মহিলা বিধায়করা কোচবিহারে গেছিলেন। নির্যাতনের দাবিতে, নির্যাতনের তদন্তের দাবিতে সিবিআই চেয়েছেন তারা। চুলের মধ্যে আমাকে 1 কিলোমিটার খালি দেয়া ধরে নিবড়ে, এ পাকে একবার পাকায়, একবার ও পাকে পাকায়। এইটুক করে 5-6টা মহিলা হচ্ছে একাই পাই। তখন আমার ছোট ছেলে তখন বাড়ি থেকে দেখছে, একপাশে তাও এখন কোষ্টা বেরিয়েছিল, দেখে পায় না। তখন চিল্লিয়েছি মা মা করি, তখন ছেলেটা বোধহয় আওয়াজ পেয়েছে, দৌড়িয়েছে। আসি করে আমার মাকে ছাড়ি দেও, কান্দেছে বড় গলায়। এইটি এতটুকু করবে যে বাচ্চারা কান্দি দিচ্ছে আর কয় মাক ছাড়ে দাও। তখন আরো বেশি করে ধরছে, আর বাচ্চারা 2-3টে মহিলা এদের ধাক্কে দেয়। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। মমতার পুলিশ তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে পারিবারিক বিবাদ। লজ্জা করে না? পারিবারিক বিবাদ এটা নয়, এটা পলিটিক্যাল বিবাদ। কারণ আমাদের এই বোন সে বিজেপি মাইনরিটি মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী। যদিও নিন্দনীয় ঘটনা, এবং পুলিশ বারবার বলছে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। 4 জনকে গ্রেপ্তার করেছে বিজেপি। এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছে, এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না। আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব, সিবিআই তদন্ত চাইবো, আমরা এর হেস্তনেস্ত করে ছাড়বো। আমি আজকে নির্যাতিতার সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বলেছি কলকাতায় আনার জন্য। আমরা কলকাতাতে হাইকোর্টে প্রয়োজনে তাকে পেশ করব, সিবিআই তদন্তের দাবি জানাবো। এবং তৃণমূল কংগ্রেস যেরকম প্রত্যেকবার বলেন, এবারও মিথ্যে কথা বলছেন। ওনাদের জাস্টিফাই করতে হবে, যদি এটা পারিবারিক লড়াইও হয়, যদি হয়, সেক্ষেত্রেও তৃণমূলের হস্তক্ষেপ ছাড়া এত লঘু ধারা পুলিশ দেয় কি করে? বিবস্ত্র করে মহিলার উপর অত্যাচার যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, কারা করেছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে। বিজেপি সব ব্যাপারে যেভাবে শুধু ওদের সদস্য খুঁজে বেড়ায়, এটাও ঠিক না। এই প্রতিনিধি দল কুচবিহার থেকে বেশি দূর না, মণিপুরেও যাবে, আমি এটা আশা করি। ওরা নাটক করছে। বিজেপির যদি কুচবিহারে প্রতিনিধি দল পাঠাবার দরকার হয়, প্রথম প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে গিয়ে জেনে আসুক সন্দেশখালিতে কিভাবে টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ দিয়ে নাটক করা হয়েছে।